নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যে মুহূর্তে আজকে আপনারা এই প্রতিবেদন দেখছেন সেই সময় সপ্তম দফার নির্বাচন এই বাংলায় হচ্ছে। 9টি কেন্দ্রে নির্বাচন হচ্ছে, মানুষ দলে দলে ভোট দিতে যাচ্ছেন। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তার দাঁত নোখ যা যা আছে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছেন বাংলার শান্তিপ্রিয় ভোটারদের। সে ঘটনা হয়তো ইতিমধ্যে সংবাদ পরিবেশিত হয়েছে, কিন্তু আপনাদের জন্য যখন আজকে আমি এই বিষয় নিয়ে এলাম, যে বিষয়টা নিয়ে আপনি হেডলাইনে দেখেছেন যে নরেন্দ্র মোদীর ফিরে আসাটা প্রহর গোনা। আমি এটা দিয়ে শুরু করলাম কেন জানেন তো? বিস্তর জল্পনা চলছে। আমি খুব খেয়াল করছিলাম সর্বভারতীয় রাজনীতির আমি একজন একনিষ্ঠ পাঠক বলুন, দর্শক বলুন, যে প্রত্যেকটা ডিজিটাল প্ল্যাটফর্মে, ইলেকট্রনিক্স মাধ্যমে, সংবাদপত্রে যা যা রিপোর্ট পড়ে সারাদিন ধরে তল্লাশি করি আপনাদের জন্য, যদি নতুন কিছু খবর আপনাদের কাছে নিয়ে আসি। আমরা দেখছিলাম যে প্রথম যখন নির্বাচনী প্রিপোল সার্ভে হলো, সেই প্রিপোল সার্ভের সময় দেখলাম যে 5ই জানুয়ারি থেকে 5ই এপ্রিল পর্যন্ত যখন নির্বাচনী প্রিপোল সার্ভে হলো, 9টি নির্বাচনী সার্ভেতে দেখা গেল যে ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদী প্রচুর অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ফিরে আসছেন। সর্বনিম্ন দেখলাম 323, সব থেকে বেশি দেখলাম কেউ কেউ 399 দিয়েছে। তার আগে একটু বলে রাখা ভালো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন আগলি বার 400 পার। স্লোগানটি খেয়ে গেছে। যে কোনো স্কুলের মানে প্রাইভেট টিউটার যখন কোনো একজন ছাত্রকে পড়ান, তার বাবা মাকে তিনি বলেন যে আমি চেষ্টা করব যাতে 100তে অঙ্কতে 100তে 100 পায়। কিন্তু ছাত্র কি 100 পায়? 100তে 80 পেলেও, 100তে 85 পেলেও সেটা ভালো নম্বর হিসেবে ট্রিটেড হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব খুব সুকৌশলে আগলি বার 400 পার স্লোগানটা দিয়ে নিচের লেভেলে যারা বিজেপির ভোটার, সমর্থক, কর্মী সবার মধ্যে, এবং যারা নন কমিটেড ভোটার তাদের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি করতে চেষ্টা করেছিলেন যে হিয়ার ইজ বিজেপি, 400 নিয়ে আমরা ফিরে আসছি। প্রথম থেকেই এজেন্ডাটা সেট করে দিয়েছেন। যখন এই এজেন্ডা সেট করছেন তখন ইন্ডি জোট ঘেঁটে হচ্ছে, পরপর মিটিং হচ্ছে, কিন্তু ইন্ডি জোটে কিছুই আর হচ্ছে না। কে নেতা হবে সেই নিয়ে লড়াই হচ্ছে। হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বলেন মল্লিকার্জুন খড়গের নাম প্রস্তাব করছি, সেটাতে আবার বেজায় চটে গেলেন নীতিশ কুমার। তিনি ইন্ডি জোট ছেড়ে সরাসরি এনডিএতে নাম লেখালেন। এসব নানান কিছু ভারতবর্ষের মাটিতে আমরা দেখলাম। এবং তারপরে সেকেন্ড ফেজটা, এটা তো গেল প্রাথমিক পর্বে নির্বাচন যখন ঘোষণা হয়েছে, ঠিক সেই সময়ের কথা কথোপকথন, এবং তার আগের 3 মাসের কথা খুব সিনপসিসে আপনাদের কাছে বললাম। কিন্তু এই মুহূর্তে যখন নির্বাচন শেষ দফা চলছে, সপ্তম দফা চলছে, 57টা কেন্দ্রে সারা ভারতবর্ষে নির্বাচন হচ্ছে, বাংলায় 9টা কেন্দ্রে নির্বাচন হচ্ছে। আপনার বারাণসীতে সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচনে অবতীর্ণ হয়েছেন, তিনি সেখানে কন্টেস্ট করছেন। ওদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কন্যাকুমারীতে গিয়ে রক মেমোরিয়ালে সেখানে 45 ঘন্টার ধ্যানে বসছেন। সেটা নিয়ে বিরোধীরা বেজায় তাণ্ডব শুরু করে দিয়েছেন। এবং সত্যি কথা বলতে আলটিমেটলি ভারতবর্ষের রাজনীতি, ভারতবর্ষের মানুষ, যারা দর্শক, যারা ইলেকট্রনিক্স মাধ্যমে চোখ রাখছেন, সংবাদ মাধ্যমে চোখ রাখছেন, তাঁরা খুব উপভোগ করছেন সমস্ত বিষয়টা নিয়ে। আমি আজকে রক মেমোরিয়ালে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বসা নিয়ে কথা বলতে আসিনি। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে কথা বলতে এসেছি, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে কি নরেন্দ্র মোদী ফিরে আসছেন? কেন আবার এটা নিয়ে একটু প্রশ্নচিহ্ন তুলেছেন ইন্ডি জোটের যারা একটু অ্যাডভাইসার আছেন তারা। আপনারা দেখেছেন, আমি বলেওছি এটা এর আগে, যে আচমকা 4র্থ দফা নির্বাচন হয়ে যাওয়ার পর 5ম দফা নির্বাচন থেকে আচমকা যোগেন্দ্র যাদব বলে এক ব্যক্তিকে নামানো হলো। তিনি সংবাদ মাধ্যমে কাজ করেছেন, ইলেকট্রনিক্স মাধ্যমে কাজ করেছেন, তিনি সেফোলজিস্ট হিসেবে কাজ করেছেন, আবার তিনি এখন নিজে একটা দল করেছেন, নিয়ে খুব মিষ্টি মিষ্টি ভালো ভালো কথাবার্তা বলেন। তিনি বললেন না বিজেপি 333-এ গিয়ে আটকে যাবে। কোথা থেকে 333 পেলেন জানি না, তিনি কোনো সার্ভে করেনি। তার মনে হয়েছে 4টে রাজ্য ঘুরেছেন, তাতে তার মনে হয়েছে 333-এ গিয়ে তিনি আটকে যাবেন। কিন্তু এনডিএ জোটের বাকিরা মিলে 268 হবে, 272 হবে না। 272 হলে সরকার গড়তে পারবে, 268-তে আটকে যাবে। আচ্ছা, যে দল, যে জোট 268 পর্যন্ত পৌঁছবে, তার 4 জন লোকসভার সাংসদের সমর্থন বার করে কি খুব কঠিন হবে নাকি? সারা ভারতবর্ষে এরকম অনেক সাংসদ নির্বাচিত হবেন। ফলে এটা হাস্যকর একটা যুক্তি দিলেন যোগেন্দ্র যাদব। নিজেও জানেন মোদিজি আসবেন, ফলে তিনি এরকম একটা ধারণা বাজারে ফ্লোট করে দিলেন। এবং এরপরই শুরু হয়ে গেল, দেখলাম রাজদীপ সরদেশাই, আপনারা জানেন যে সাগরিকা ঘোষ তৃণমূল যাকে ডেকে নিয়ে এসে সাংসদ করেছেন, তার হাজবেন্ড রাজদীপ সরদেশাই, তিনি অনেক লম্বা চড়া বিবৃতি দিতে শুরু করলেন। তিনি বাজারে নামলেন। তারপরে কেজরিওয়াল জেল থেকে ছাড়া পেয়ে বলেন বিজেপি 220-তে আটকে যাবে, তিনি আর একটু নামালেন। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর একটু উজ্জীবিত হয়ে বলেন ইন্ডি জোট প্রথমে বলেন 310টা আসন পাবে, তারপরে বলেন
20টা আসন পাবে। মানে এই বিকল্প ন্যারেটিভটা গড়ে তোলার চেষ্টা হলো চতুর্থ দফা নির্বাচন হয়ে যাওয়ার পর। বুঝতে পারলাম যে লেজে পা পড়েছে এবং কোনো একটা জায়গায় পরাজয়ের গন্ধ ইন্ডিজোটের নেতারা পেয়েছেন। ফলত আলটিমেটলি এই বিকল্প ন্যারেটিভটা দেওয়াটা স্টার্ট হলো। কিন্তু আলটিমেটলি রেজাল্টটা কী হচ্ছে সেটা তো আজকে যখন এই প্রতিবেদন দেখছেন তার কিছুক্ষণের মধ্যে এক্সিট পোলে সেগুলো বেরোতে শুরু করবে যে নির্বাচন দিয়ে ভোট দিয়ে যারা বেরোচ্ছেন তারা কি বিভিন্ন ইলেকট্রনিক্স মাধ্যমের সামনে বলেছে, এক একটা ইলেকট্রনিক মিডিয়া এক একটা মেসেজ দেবে। কিন্তু আমি আজকে আপনাদের দাঁড়িয়ে একটা কথা খুব স্পষ্ট বলছি, দেখুন এক্সিট পোলের রিপোর্টও কী হবে আমি জানি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষের অঙ্কটা কী বলছে, ইকুয়েশনসটা কী বলছে। এককভাবে বৃহত্তম দল বিজেপি হবে, তার কারণ ভারতবর্ষে গতবার মানে প্র্যাকটিক্যালি উত্তর পশ্চিম মিলিয়ে, মানে উত্তর ভারত এবং পশ্চিম ভারত মিলিয়ে 250টার কাছাকাছি আসন বিজেপি এককভাবে পেয়েছিল। বাকি আসনগুলো পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত থেকে পেয়েছিল। এবারে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে বিজেপির রেজাল্ট ভালো হবে। কেউ বলছেন হরিয়ানা, রাজস্থান কিছু জায়গায় বিজেপি কিছু সিট লুজ করবে। সেটা যাই হোক না কেন, একক বৃহত্তম দল তো কংগ্রেস হতে পারবে না। এখনও পর্যন্ত কোনো সেফোলজিস্ট বললেন না যে কংগ্রেস 100-র ওপর পাবে। একটা রাজনৈতিক গোষ্ঠী যারা ক্ষমতায় আসতে চাইছে তাদের পেতে হবে 272টা ন্যূনতম আসন। সেখানে তার মধ্যেই যে সবথেকে বৃহত্তম দল, সর্বভারতীয় দল, একমাত্র সর্বভারতীয় দল, তার নাম হচ্ছে কংগ্রেস। সেই কংগ্রেসই যদি 100 পেরোতে না পারে তাহলে 272 সব মিলিয়ে তারা পাবেন কী করে? এটা আমাকে ভাবিয়েছিল। আমি বিশ্লেষণ করে দেখছিলাম আসলে এই অল্টারনেটিভ ন্যারেটিভটা বাজারে ছেড়ে একটা ইলিউশন তৈরি করো যাতে কিছু মানুষ পাজলড হয়ে গিয়ে ভোটটা বিজেপি বিরোধী শক্তিকে দেয়। পশ্চিমবঙ্গে ইন্ডিজোট বলে তো কিছু নেই। পিন্ডি মমতা বন্দ্যোপাধ্যায় চটকে দিয়েছেন। ইন্ডিজোটের 3 শরিক, একদিকে কংগ্রেস সিপিএম, একদিকে তৃণমূল, একে অপরকে বাপান্ত করছে। সেই সময় দাঁড়িয়ে যখন এই পঞ্চম দফা নির্বাচন হয়ে গেল তখন এই বিভিন্ন সেফোলজিস্ট, বিভিন্ন রাজনৈতিক নেতাদের দিয়ে এই বক্তব্যগুলোকে বাজারে ছড়িয়ে দিয়ে একটা ধোঁয়াশা তৈরি করে দিয়ে চেষ্টা করা হলো যদি কিছুটা ভোট এদিক থেকে ওদিক করা যায়। জিনিসটা কি অত সহজ তা নয়। কিন্তু আমি বলছি আপনাদের কাছে, ভারতবর্ষের বিচিত্র রাজনীতি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম অঙ্ক হয়। হরিয়ানাতে বিজেপি কিছু সিট লুজ করবে, মানে এটা বিভিন্ন পর্যালোচকরা বলছেন, এবং উত্তরপ্রদেশে সামান্য 2-4টে সিট কমতে পারে। গুজরাট যেমন ছিল তেমনি থাকবে। রাজস্থানে কংগ্রেস কিছুটা গেইন করতে পারে, এটা তারা বলছেন। ফলত আলটিমেটলি ব্যাপক কিছু লসের দিকে যাচ্ছে না। কিন্তু কর্ণাটক, দক্ষিণ ভারতে সেখানে বিজেপি প্রচুর সিট পেয়েছিল, সেইখানে কিছুটা কমবে। একদিকে কমবে, একদিকে বাড়বে। বিজেপির সিট বাড়তে পারে বলছেন, তেলেঙ্গানা বাড়তে পারে, উড়িষ্যায় বাড়তে পারে, পশ্চিমবঙ্গে, অন্ধ্রপ্রদেশেও সিট বাড়তে পারে, তামিলনাড়ুতে খাতা খুলতে পারে, কেরলে খাতা খুলতে পারে। এইগুলো হচ্ছে পর্যালোচকদের মন্তব্য। কিন্তু আলটিমেটলি দিনের শেষে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন, মানে আলটিমেটলি 400 পার হবে না সেটা সবাই জানেন, সেটা মোদিজি বা বিজেপি নিজেও জানেন। 370 তথ্যটাও সংসদে উচ্চারিত হয়েছিল, 370ও বিজেপি হবে না, এটা মোটামুটি পরিষ্কার হচ্ছে। যত চিত্র আমরা অ্যানালিসিস করছি পরিষ্কার হচ্ছে। কিন্তু গতবার ছিল 303, এবারে তর্কের খাতিরে ধরে নিলাম কমে গিয়ে 272 হলো, তাহলেও তো বিজেপি সরকার গড়বে। এখন সরকার গড়বে কি গড়বে না এটা নিয়ে আলোচনা নয়, 400 পাবে কি পাবে না নিয়ে এটা নিয়ে আলোচনা করছে। এটা ইন্টারেস্টিং। অর্থাৎ আমার ছেলে অঙ্কে খুব ভালো, 100 পায়নি, কিন্তু 100 তো সে 90 পেয়েছে। তো 100তে 90 পেলেও সেটা তো একটা খুব সম্মানজনক নম্বর। আর এই ভারতবর্ষে ক্ষমতায় এসে গেলে সম্মানজনক ফিগারটা হচ্ছে 272। তো সেই 272 যদি কেউ পায় তাহলেই তো সে সরকারে যাবে। সবসময় টার্গেট বেশি রাখে যে কোনো জায়গায়। যে কোনো দল যখন মাঠে খেলতে নামে তার টিমকে তার কোচ বলে 5 গোল দিয়ে বেরোতে হবে, তার হয়তো 1 গোল দিয়ে বেরোলো, তার জন্য হয়তো সে বকুনিও খায়, কিন্তু আলটিমেটলি দিনের শেষে সে তো জিতলো। এন্টায়ার ভারতবর্ষের এখন সিনারিওটা হয়েছে যে এই সপ্তম দফার নির্বাচনের আগে যতটা পারো মানুষকে একটু গুলিয়ে দিয়ে আঞ্চলিক শক্তিগুলোর শক্তি বৃদ্ধি করা। কিন্তু যা পরিবেশ, যা পরিস্থিতি, আঞ্চলিক শক্তি বৃদ্ধি খুব বেশি কিছু হচ্ছে না। দিনের শেষে বিজেপি সরকার আসছে, দিনের শেষে বিজেপি পরবর্তী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছেন, দিনের আলোর মতো স্পষ্ট। প্রথম দিকে যারা যোগেন্দ্র যাদবরা খুব চিৎকার চেঁচামেচি শুরু করেছিলেন মাঝপথে, যখন গেল রব তুলেছিলেন, যোগেন্দ্র যাদব এখন কিন্তু বেশি কথা বলছেন না, চুপ করে গেছেন। আবার কিন্তু আসরে নেমেছেন প্রশান্ত কিশোর পিকে বলছেন 300-র আশেপাশে পাবে। 303 গতবার পেয়েছে, সামান্য কম বা সামান্য বেশি হবে।
কিন্তু সেই জায়গায়ই থাকবে। প্রশান্ত কিশোর আগে 330-এর লক্ষ্যমাত্রা বলেছেন, এখন বলছেন 300 ওপরে থাকবে, 303-এর ওপরে বা নিচে থাকবে। আলটিমেটলি দিনের শেষে কী দাঁড়ালো? আমি এতক্ষণ এতটা আলোচনা করলাম এই কারণে বোঝানোর জন্য যে মধ্যিখানে যে গেল রবটা তোলা হয়েছিল, সেই যোগেন্দ্র যাদব ভাওয়া হয়ে গেছেন, অরবিন্দ কেজরিওয়াল জেলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ভ্রান্তের মতো রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করে বেড়াচ্ছেন। সেই সময়ে দাঁড়িয়ে নতুন যে সরকার আসছে, সেই সরকারের পরবর্তী সরকারের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী। দিনের আলোর মতো স্পষ্ট এইটুকু প্রেডিকশান। আমি রাজনীতিতে খুব বেশি প্রেডিকশান করি না, কেন রাজনীতি সম্ভাব্যতার শিল্প, সব কিছুই হতে পারে। কিন্তু যে কোনো পরিবারে যে কোনো সন্তানকেও যদি কেউ জিজ্ঞেস করে যে ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন, নামটা হবে নরেন্দ্র মোদী। কেন? বিকল্প তো কোনো মুখ নেই। কেন মোদী বিরোধীদের লোকে ভোট দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া মানে বাংলায় চোর বাড়া। ভবিষ্যতে নরেন্দ্র মোদীর বিকল্প প্রধানমন্ত্রীর মুখ রাহুল গান্ধী নিজের দলের লোকই, খাড়গে না রাহুল গান্ধী, সেটা নিয়ে তর্ক চলবে। ফলে আলটিমেটলি এরকম ভ্যাসিলেটিং অবস্থা কিন্তু ভারতবর্ষের মানুষ লোকসভা নির্বাচনে চাইবে না। ফলে দিনের শেষে জয়ী হবে বিজেপি, দিনের শেষে প্রধানমন্ত্রীর নাম হবে নরেন্দ্র মোদী। আমরাই শুধু টাইম ওয়েস্ট করছি। আমি এই প্রতিবেদনটা এই কারণে আনলাম, নির্বাচনে 7ম দফা হচ্ছে, এটা স্পষ্ট থাক, উল্লেখিত থাক। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আর কয়েকদিনের মধ্যে শপথ নিতে যাচ্ছেন যে মানুষটি, সে মানুষটির নাম নরেন্দ্র মোদী, যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে রক মেমোরিয়াল, সেখানে 45 ঘন্টার ধ্যানে রয়েছেন। যে ধ্যান পাগল করে দিয়েছেন, এক ধ্যানেতেই পাগল হয়ে গেছে বিরোধীরা। এর কি করে ক্ষমতায় যাবে বলুন তো? প্রশ্নটা থাকলেও ভাবুন। আর অবশ্যই যদি আপনি এই 7ম দফার ভোটার হন, ভোট কেন্দ্রে দ্রুত যান। দয়া করে আঞ্চলিক শক্তি বৃদ্ধি করবেন না। ভোটটা সঠিক জায়গায় দিন, ভোটাধিকার প্রয়োগ করুন। ভারতবর্ষের আগামী দিনের নতুন প্রধানমন্ত্রীকে আপনার ভোটটাও বেছে নিক, এইটুকুই প্রার্থনা থাকবে।